৩ বছর ধরে নিজের বৈবাহিক জীবনে আমি ছিলাম এক অদৃশ্য ছায়ার মতো। শহরের সবচেয়ে প্রভাবশালী কোটিপতি ড্যানিয়েলের কাছে আমি ছিলাম স্রেফ চুক্তির কাগজে লেখা একটা নাম, এমন একটা সম্পত্তি যার কথা সে পুরোপুরি ভুলেই গিয়েছিল। এই বিশাল প্রাসাদের একই ছাদের নিচে থাকতাম আমরা, কিন্তু আমাদের মাঝে ছিল বিস্তর ব্যবধান। আমাদের কখনো স্পর্শ লাগেনি, কথা হতো না বললেই চলে। আমি ছিলাম সেই স্ত্রী যাকে সে কখনোই চায়নি, আর আমি সেই নীরবতার মাঝেই নিজের একটা পৃথিবী তৈরি করে নিতে শিখেছিলাম। কিন্তু আজ রাতে সেই নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। আমি একটা চ্যারিটি নিলামে ছিলাম, স্বভাবতই একা। ঠিক তখনই বিশাল স্ক্রিনে একটা খবর ভেসে উঠল। শহরের প্রাণকেন্দ্রে থাকা ড্যানিয়েলের সবচেয়ে বড় প্রজেক্টের আকাশচুম্বী ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুরো বলরুমে সবার মুখে আতঙ্কের ছাপ। ভবনটার জন্য আমার বুকে ধূপকুপানি থামেনি, থেমেছিল মানুষটার জন্য। অদৃশ্য স্ত্রী হবার কথা ভুলে গিয়ে আমি ছুটলাম। আমি তাকে রাস্তার ঠিক ওখানেই দেখতে পেলাম। সে চিৎকার করে নির্দেশ দিচ্ছিল। তার মুখে কালির দাগ, পরনের স্যুট জ্যাকেটটা নেই। সে নিরাপদ ছিল। স্বস্তির এমন একটা ঢেউ আমার ওপর দিয়ে বয়ে গেল যে আমার হাঁটু কেঁপে উঠল। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আমি ডাকলাম, ড্যানিয়েল, তোমার কি কোনো আঘাত লেগেছে? সে ঘুরে তাকালো এবং মনে হলো যেন 1000 দিনের মধ্যে এই প্রথম সে সত্যিই আমাকে দেখল। তার চোখের সেই শীতল হিসেবি দৃষ্টিটা একটু কেঁপে উঠল। সেটা বিরক্তি ছিল না, ছিল বিভ্রান্তি। কর্কশ গলায় সে জিজ্ঞেস করল, ক্ল্যারা, তুমি এখানে কি করছো? আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। ফিসফিস করে স্বীকার করলাম, আমি খবরে দেখলাম। এবং আমি আর কথা বাড়ালাম না, কারণ আমাদের চুক্তির সেই রূঢ় বাস্তবতা হঠাৎ করেই আমার মনে পড়ে গেল। আমি আমার সীমানা অতিক্রম করে ফেলেছিলাম, অনেক বড়ভাবেই। ওর ওই চোখ দুটোতে এক অদ্ভুত নিখুঁত ভয় ছিল, আর সেটা ছিল আমার জন্য। এই 3 বছরে কেউ আমার দিকে ওভাবে দেখেনি। 3 বছর ধরে আমি ওকে আমার জীবনের একটা তুচ্ছ অংশ হিসেবে অবহেলা করেছি, আর আজ এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে আমি অবশেষে বুঝতে পারলাম কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ও আমার স্ত্রী, আর আমার এখন ঠিক সেভাবেই আচরণ করা উচিত। গাড়ির ভেতরের নীরবতাটা প্রতিদিনের সেই ফাঁকা শীতলতার মতো ছিল না, এটা ছিল ভারী। রাস্তায় দাঁড়িয়ে না বলা অনেক কথায় পূর্ণ। সে প্রাসাদের তার নিজস্ব অংশে ফিরে গেল না। সে বলল, বাচ্চাদের হাসপাতালের ফান্ডরেজিং গালাটা আগামীকাল রাতে। এটা কোনো প্রশ্ন ছিল না, এটা ছিল একটা ঘোষণা। হ্যাঁ, নিজের হাত কোচলাতে কোচলাতে আমি উত্তর দিলাম, আমার পোশাক তৈরি আছে। সাধারণত আমি সেখানে যেতাম, একটু হাজিরা দিতাম এবং সে আসার আগেই চলে আসতাম। আমি আমার দর্জিকে দিয়ে একটা নতুন পোশাক পাকাচ্ছি। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে সে বলল, একটু অন্য রকম কিছু। 7টার মধ্যে তৈরি থেকো, আমরা একসাথে যাচ্ছি। আমি এতটাই হতবাক হয়ে গেছিলাম যে শুধু বলতে পারলাম, একসাথে? তুমি এখনও মিসেস ডিয়ারিং, তাই না? সে বলল। আমি দেখলাম তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সবার এখন সেটা মনে করার সময় হয়েছে। আর ঠিক এভাবেই সে চলে গেল। তার কথার প্রতিধ্বনি আর আমার বুকের ভেতর একটা অদ্ভুত, সম্পূর্ণ অপরিচিত আশার সঞ্চার করে সে আমাকে ফেলে গেল। সে শুধু আমাকে স্বীকার করে নিচ্ছিল না, সে একটা বার্তা দিচ্ছিল। কিন্তু এখন কেন? তার আসল উদ্দেশ্য কি? পরদিন সন্ধ্যায় একটা গাউন আমার জন্য অপেক্ষা করছিল, গাঢ় নীল রঙের সিল্ক। এটা ছিল মার্জিত, জাঁকজমকপূর্ণ, এবং আমি নিজের জন্য যা পছন্দ করতাম তার চেয়ে অনেক বেশি সাহসী। আমি যখন সিঁড়ি বেয়ে নিচে নামলাম, নিখুঁত একটা টাক্সিডো পরে ড্যানিয়েল অপেক্ষা করছিল। আর শুধুমাত্র এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকালো, সত্যিই তাকালো, ঠিক যেভাবে একজন পুরুষ একজন নারীর দিকে তাকায়, কোনো ব্যবসায়িক চুক্তির দিকে নয়। গালার অনুষ্ঠানটি ছিল যেন হাঙার, হীরা আর সিল্কের এক মহাসমুদ্র। অতীতে আমাকে একাই এসব সামলাতে হতো। আমার নামমাত্র বিয়ে নিয়ে মানুষের করুণার দৃষ্টি আর বাঁকা কথা সহ্য করতে হতো। কিন্তু আজ রাতে ড্যানিয়েলের হাত আমার কোমরের ঠিক ওপরটায় রাখা ছিল, দৃঢ় এবং অধিকারবোধে ভরপুর। সে 1 সেকেন্ডের জন্য আমার পাশ ছাড়ল না। ড্যানিয়েলের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বী মার্কাস থর্নি প্রথম এগিয়ে এলো। ড্যানিয়েল, আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে সে টেনে টেনে বলল, আর ক্লারা, তোমাদের দুজনকে এত কাছাকাছি দেখে অবাক হলাম। আমি তো সবসময় ভাবতাম এটা একটা বিয়ের চেয়ে কর্পোরেট চুক্তিই বেশি। আমি শক্ত হয়ে গেলাম, কারণ আমি পুরোপুরি আশা করেছিলাম ড্যানিয়েল তার স্বাভাবিক শীতল উদাসীনতা দিয়ে তাকে এড়িয়ে যাবে। কিন্তু সে তা করল না। আমার কোমরে রাখা ড্যানিয়েলের হাতটা আরও শক্ত হল, আমাকে তার আরও কাছে টেনে নিল। মুহূর্তেই যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠল।
আমি অনুভব করতে পারছিলাম ড্যানিয়েলের রাগ যেন আমার চারপাশে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে, এমন কিছু যা আমি আগে কখনো অনুভব করিনি। সবাই দেখছিল। ড্যানিয়েল আধা কদম এগিয়ে গিয়ে নিজেকে ঠিক আমার সামনে দাঁড় করালো। মার্কাস, আমি ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছি। আমার স্ত্রী কখনোই তোমার কানাঘুষোর বিষয় ছিল না আর হবেও না। তারপর সে মাথা ঘোরালো, তার চোখ আমার চোখে আটকালো। ক্লারা, তুমি আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত, আর আমি নিজে সহ কাউকে এটার ভুলতে দেব না। সে সোজা হয়ে দাঁড়ালো, তারপর হতবাক মার্কাসের দিকে ফিরে তাকালো। তার চোখগুলো তখন বরফের মতো শীতল। এবার যদি তুমি আমাদের মাফ করো, সে বলল, এখন আমি আমার স্ত্রীর সাথে নাচতে যাচ্ছি। আর সেটাই ছিল শুরু। আমাদের ৩ বছরের বিবাহিত জীবনে প্রথমবার যখন আমরা বাড়ি ফিরলাম, সে আমাকে আবেগভরে কিস করল। প্রথমে আলতো, পরে গভীর থেকে গভীরতর, আর তারপর সারা রাত রোম্যান্স, অতৃপ্ত ভালোবাসার পূর্ণতা। আর বাকিটা ইতিহাস। আর এভাবেই এই সুন্দর গল্পটি সমাপ্তি ঘটে।